ছড়ায় পুষ্পিতার স্পন্দন তত্র থেমে যায়। ছলাৎ করে লাফিয়ে ওঠে কলিজা। পরপর নাসাছিদ্র ভেদ করে ঢোকে উতুক কিছুর গন্ধ। ভীত প্রকট চক্ষু দুটো নিবে আসে ক্রমে। একটা সময় আগন্তুকের উপরেই পিঠ ঢলে পড়ল তার। পুষ্পিতাকে জ্ঞান হারাতে দেখেই ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল শাফিন। ক্লোরোফর্ম ভিজানো রুমাল ঝটফট ভরল পকেটে। পেছন থেকে কালো থলের মতো কাপড়টা ওর মাথার মধ্যে ঢুকিয়ে একেবারে থামিয়ে আনলো থুতনিতে। পুরো চেহারা ঢেকে গেল এবার। মিরাজ হন্তদন্ত ভঙ্গিতে এসে পাশে দাঁড়ালো। অবচেতন পুষ্পিতার আপাত মস্তক দেখে বলল, বউ, অথচ পরনে বেনারসি নেই কেন? 3 পিস পরে বিয়ে করবে নাকি? শাফিন বলল, শালা ওসব পরে ভাবিস, আপাতত বাগতে হবে, কেউ দেখলে সর্বনাশ। মিরাজ মাথা দুলালো। ব্যস্তভাবে পুষ্পিতাকে পাঁচ কোলে তুলল। তীব্রর কানে হেডফোন, লম্বা পা দুটো তুলে রাখা স্টিয়ারিংয়ে। মিথিলার বিল্ডিং এর থেকে অনেকটা দূরে গাড়ি থামিয়েছে। কর্ণকুহুরে দীপ্ত আওয়াজে বাজছে মাইকেল জ্যাকসনের গান। শাফিনদের আসতে দেখে চটপট সোজা হয়ে বসলো। সিগারেট ফেলে মাস্ক ঠিকঠাক করে ইঞ্জিন চালু করলো গাড়ি। শাফিন আগে আগে এসে দরজা খুলে দেয়। মিরাজ আস্তে ধীরে পুষ্পিতাকে শুয়ে দিল সিটে। তীব্র সতর্ক গলায় শুধালো, কেউ দেখেছে? না। ওঠ ফার্স্ট। মিরাজ পাশে বসলে শাফিন পিছনে এবার। তীব্র ঘোড়ার গতিতে গাড়ি ছুটালো। পথে পুষ্পিতার কোমল হস্তযুগল দড়িতে আটসাট করে বাঁধল ওরা। খসে তুলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হাত পা ঠকঠক করে কাঁপছে। তীব্রকে স্পষ্ট দেখেছেন তিনি, সাথে দেখেছেন বাকিটাও। সব যেন এখন চোখের সামনে কাচের ন্যায় স্বচ্ছ। পুষ্পিতাকে বিট্টু মাস্তান তুলে নিয়ে গিয়েছে। কথাখানা ভেবে রুদ্ধ হয়ে এলো শ্বাসনালী। জুতো পায়ে এগোলেন সবাইকে জানাতে। এক পা বাড়িয়ে থেমে গেলেন আবার। তুখোর বিরোধিতায় অন্তপট ভরে গেল। এক পলক চাইলেন সাজানো তক্তকে বাড়িটার দিকে। আজ তো মিথিলার বিয়ে। এখন যদি সবাই জেনে যায় বাড়ির আরেক মেয়েকে মাস্তানরা তুলে নিয়ে গেছে, তবে তো বিয়ে ভেঙে যাবে। না না, বাবা হয়ে তা তো হতে দেওয়া যাবে না। খসিদুল মাথা নাড়লেন দুপাশে। চোখ মুখ পাথরে করে বললেন, পুষ্পিতা গোল্লায় যাক। সে তো প্রথম থেকে চাইছিলেন মেয়েটা বিদায় হোক তার ঘর থেকে। আজ কোনো একভাবে তো হচ্ছে। ওর জন্য তাহলে নিজের মেয়ের গোছানো জীবন বরবাদ করবেন কোন দুঃখে? খসিদুলের স্বার্থপরতার ভিড়ে বিবেক ঢাকা পড়ল অনিমেষ। বিচলিত চেহারা আবৃত হলো মেকি সাবলীল হাবভাবে। মিথিলার কক্ষ শূন্য আপাতত। সবাই বেরিয়ে গিয়েছে বর দেখতে। নিচে খাওয়া দাওয়ার তোড়জোড়। তিনতলাও আসছে হইচইয়ের চেঁচামেচির আওয়াজ। শুধু নুহা নির্বিকার বসে। তার এসবে মাথা ব্যথা নেই। মিথিলার বর কালো না মোটা সেসব নিয়েও তরুণী মেয়েটা উদ্বেগহীন। ওর সাথে কোনো কথাবার্তা ছাড়াই ফোন হাতে নিয়ে বসে। মাঝে মধ্যে তাকাচ্ছে দরজায়। পুষ্পিতা বলেছিল হাতের সব কাজ ছেড়ে আসবে। কখন যে একেবারে ফ্রি হবে মেয়েটা। কতদিন মন প্রাণ খুলে গল্পে বসেনি দুজন। ও একবার আর চোখে মিথিলাকে দেখলো। জিরিয়ে নেই সে। ক্রমাগত পায়চারি করছে, ছুটছে যেন। অশান্ত অস্থির চিত্ত। বিচলিত চাউনি বারবার নিরীক্ষণ করছে দূরের দিকে। পুষ্পিতাকে পাঠিয়েছে ঘন্টা খানেক, অথচ ফেরেনি। প্রথম দিকে উদ্গ্রীব ছিল আংটি নিয়ে, কখন হাতে পাবে। জল চলে পাথরখানা দেখবে দু চোখ ভরে। কিন্তু এতটা সময় পার হতেই তার চিন্তা প্রগাঢ় হয়। সে অধৈর্য হাতে ফের কল দিল নাহিদকে। এর মধ্যে সখানে কল দেওয়া শেষ, বন্ধ। এবারও এই রকম বন্ধ শুনে মিথিলার ঘাম ছুটল কপালে। নাহিদ কি ওর জায়গায় পুষ্পিতাকে দেখে রেগে গিয়েছে? উল্টাপাল্টা কিছু করলো না তো? না না, আর যাই হোক ভেড়াটা অত সাহস নেই। তাহলে পুষ্পিতা ফিরছে না কেন? ও তো অবাধ্য হওয়ার মেয়ে না। মিথিলার মস্তিষ্কে হঠাৎ এক অন্য ভাবনা ধপধপিয়ে ওঠে। হাঁটা থেকে থেমে দাঁড়ালেন তৎক্ষণাৎ। পুষ্পিতা দেখতে সুন্দরী। নাহিদ ওকে দেখে বেঁকে বসেনি তো আবার? নিচে বলদ হোক, পিছনে বিট্টুর মতো দাপটে একটা গুন্ডা, তার উপর পুরুষ মানুষ। বোকা পুষ্পিতাটা কোনো বিপদে না পড়লে হয়। মিথিলার বুক কাঁপে উৎকণ্ঠায়। ছেলেবেলা থেকে পুষ্পিতাকে তার সহ্য হয় না। রাগ লাগে দেখলে। আত্মীয় স্বজনের নিকট ও রূপ গুণের বিশেষণ শুনতে শুনতে বিদিষ্ট অতিষ্ঠ হয়ে পড়েছিল একরকম। অন্তপটে রোপিত ছিল হিংসের বিরাট বৃক্ষ। পুষ্পিতাকে বন্ত দূর, প্রতিদ্বন্দ্বী ভাবতেও ভেতরটা ফুসত ক্রোধে। কিন্তু তাই বলে অনাথ মেয়েটা বিপাকে পড়ুক অবশ্যই তা চায় না। মিথিলা নাহিদকে আবার কল দিল। বিফল হয়ে চসূচক শব্দ করলো রাগে। বসে পড়ল বিছানায়। এর মধ্যে সালমা বেগম ঘরে ঢুকলেন। ওনাকে দেখে উঠে দাঁড়ালো পুষ্পিতা। উদ্গ্রীব হয়ে শুধালো, আম্মু, পুষ্পিতাকে দেখেছো? ও কি নিচে? সালমা বেগম হাতটুকু গিলে ফেললেন, সাথে গিলে নিলেন কণ্ঠে আসা প্রশ্ন। একটু থেমে পাল্টা শুধালেন, পুষ্পিতা এখানে নেই? ওকে তো অনেকক্ষণ যাবত দেখছি না আমি। ভাবলাম নুহার কাছে হয়তো, তাই খুঁজতে এসেছি।
মিথিলা ঠোক গেলে এর মানে ও যা ভাবছে তা সত্যি নয় তো? পুষ্পিতা নিচে নেই, বাসায় নেই, এত রাতে যাবে কোথায়? নিশ্চয়ই নাহিদ কুত্তাটা কিছু করেছে। নুহা কথাটা শুনতেই উঠে এলো। খুঁজে পাচ্ছেন না মানে কি আন্টি? এই মিথিলা আপু, তুমি না ওকে তখন কোথায় পাঠালে দেখলাম? সালমা ভ্রু কুচকে চাইলেন। মিথিলা ধীর গলায় সময় নিয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি তো চার্জার আনতে পাঠিয়েছিলাম ওই ঘরে, কিন্তু এতক্ষণে তোর আসার কথা, তাই না? সালমা বেগম এবার উদ্বিগ্ন হয়ে পড়লেন। মেয়েটা তাহলে গেল কোথায়? ও তো আশেপাশের কিছু চেনেও না যে একা যাবে, আর চিনলেও বা আমাকে ছাড়া কোথাও নড়ে না যে সে। মিথিলা জিভে ঠোঁট বেচালো। তার সব রাগ বর্তালো অবলা নাহিদের উপর। নির্ঘাত ওই কিছু করেছে পুষ্পিতাকে। সারাক্ষণ ওকে ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেলে, অথচ চোখের সামনে পরমা সুন্দরী দেখে লালা বেরিয়ে গেছে জিভের। সে ক্ষুদ্রতায় অকথ্য দুটো গালি দিল ওকে। খোরশেদুল হাজির হলেন তখন। সালমাকে বললেন, তুমি এখানে কি করছো? বিয়ান সাহেব খুঁজছেন তোমাকে। সালমা বেগম দুশ্চিন্তায় ফ্যাস ফ্যাস করে বললেন। পুষ্পিতাকে কোথাও পাচ্ছি না গো, তুমি কি দেখেছো ওকে? খোরশেদুল খানিক থমকালেন। মানসপটে ভাসলো একটি ছেলে পুষ্পিতার মুখ চেপে ধরা আর তীব্র সেই গাড়ি ছোটানোর দৃশ্য। পরপর চোখ মুখ স্বাভাবিক করলেন নিমিষে। কঠোর স্বরে বললেন, আমি কি করে দেখবো? কাঁচ ফেলে ওকে পাহারা দিতে বসেছিলাম নাকি? আমি জানি না, আছে হয়তো প্যান্ডেলের কোথাও। কিন্তু আমি তো ওখানে দেখলাম, ছিল না ও। আশ্চর্য, এমন ওভার রিয়াক্ট করছো কেন সালমা? পুষ্পিতা তো বাচ্চা মেয়ে নয় যে হারিয়ে যাবে। তুমি এখন এসব ফালতু জিনিস না ভেবে মেয়ের শ্বশুর বাড়ি অ্যাটেন্ড করো যাও। আজ যদি এইসবে কোনো ফাঁক রাখো, মেয়েটাও বাড়ি গিয়ে সারা জীবন কথা শুনবে না, তখন কিন্তু হাত কামড়ানোর ছাড়া করার কিছু থাকবে না আমাদের। সালমা বললেন। কিন্তু পুষ্পিতা। খোরশেদুল ভেজায় বিরক্ত হয়ে বললেন, আবার পুষ্পিতা? রাহাত তো রাস্তায় খেলছে বন্ধুদের সঙ্গে, আছে হয়তো ওর সাথে। সারা জীবন ওর কথা ভাবলে এবার নিজের মেয়ের বিদায়ের সময় অন্তত তার দিকটা ভাবো। চলো এখন, আহা এসো তো। রীতিমতো স্ত্রীর হাত টেনে টুনে নিয়ে চলে গেলেন খোরশেদুল। দরজায় গিয়ে থামলেন। পেছনে ফিরে সূক্ষ্ম চোখে মেয়ের ভাবুক অভিব্যক্তি নিরীক্ষণ করে বললেন, তুমি তৈরি থেকো, একটু পরেই কাজে আসবেন বিয়ে পড়াতে। মিথিলা ঘাড় হেলালো। ইঞ্চি খানিক অনুচিন্তন কমল না তবে। ওনারা বেরিয়ে গেছেন। ক্ষণিকের জন্য মিথিলা স্থির রইলেও নুহা শান্ত থাকতে পারছে না। তার ভিতরটা উত্তেজনায় ছটফটায়। পুষ্পিতা নিচে না উপরে, আশেপাশে আছে না নেই, এসব ভেবেও সময় নষ্ট করলো না। ওকে খুঁজতে হন্য কদমে ছটফট ঘর ছাড়লো। বৈশাখ শুরু না হতেই শুরু তার অল্প স্বল্প দাপট। সারাদিন সারা সন্ধ্যা আবহাওয়া ভালো গেলেও 9টার পর থেকে বাতাসের বেগ বেড়েছে। গাছপালা একটার পর আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। ঝড় ছোটার সম্ভাবনা জোরালো। পুষ্পিতার পিঠ দেওয়ালে, পা দুটো বন্দি দশায় সম্মুখে লম্বা করে ছড়ানো, মাথাটা কাত হয়ে হেলে পড়েছে একদিকে। হস্তযোগলেও শক্ত রশির প্যাচ, পুরো মুখমণ্ডল আবৃত তখনও। বড় অবহেলায় তাকে রেখে যাওয়া হয়েছে এখানে। এই ঘর যতটা শব্দহীন, পাশের ঘর ততটাই প্রমোদ পরিবেশ। মেঝেতে পাটি মিশিয়ে তারা তাস খেলায় মেতেছে 5 জন শৈশন্য যুবক। প্রত্যেকের আঙুলে সিগারেট আর পাশে ঝকঝকে বিয়ারের বোতল। খেলার ফাঁকে ঠোঁট বসছে ওতে। জায়গাটা ঢাকার মূল শহর থেকে অনেক দূরে, বলতে গেলে একেবারে শেষ মাথায়। কোনো রকম উন্নত তবে গ্রাম্য বেশ। তীব্রদের গাড়ি একটানে এসে ভিড়েছে সেটাই। বাড়িটা মুশফিকদের, একতলা সম্পূর্ণ, বাকিটা ফাউন্ডেশন করা। কাজ শুরু হবে আবার আগামী মাস হতে। একমাত্র পাহারাদার হিসেবে দারোয়ান লোকটি থাকেন। পরিকল্পনা চমৎকার রূপে বাস্তবায়নের আশায় তীব্রর কাছে জায়গাটি নির্বাচিত হয়েছে। মুশফিক আরমান আগে ভাগে এসে সব ঠিকঠাক করে রেখেছে। দারোয়ানকে ভালো মতো কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় দেওয়া হয়েছে 2 দিনের জন্য। আপাতত বাড়ি ফাঁকা, নির্জন। ওরা ব্যতীত একটা কাকপক্ষীও নেই। যেহেতু বহুদিনের প্ল্যান, তাই তাড়াহুড়ো বাঁধেনি কিছুতে। এবার শুধু নাহিদ আসার পালা। তীব্র একবার বাইরে চাইল। হাওয়া চলচলে হুহু শব্দটা স্পষ্ট শোনা গেল। পারিপার্শ্বিক অবস্থা গা ছমছমে ভুতুরে। নাহিদ আবার ঝড়ের কবলে না পড়লে হয়। তার চিন্তার মধ্যেই মুশফিক হাই তুলল। তন্দ্রায় ঢুলছে সে, চোখের পাতা মেলে রাখা মুশকিল। সে বিদায় নিল খেলা থেকে। একটা বালিশ এনে বন্ধুদের পাশেই মেঝেতে কাত হয়ে শুয়ে পড়ল পরপর। শাফিন সবার সম্মুখে একটা তাস ছুঁড়ে মারল। খুশি মনে আওড়ালো, বিট্টু এসেছি তো অনেকক্ষণ। এতক্ষণ ওখানে নিশ্চয়ই মেয়ে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে, বল। তীব্র ছোট করে বলল। হয়তো। মিরাজ মেয়েকে দুঃখ দিয়ে বলল, বেচারা নাহিদের শ্বশুর, মেয়ে গায়েব হয়েছে টেরও ফেলেন না।
ব্যাপারখানা অনেকটা মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে যাওয়ার মতো হয়ে গেল। সাফিন সুর মেলালো। আমি তো অসহায় বরের কথা ভাবছি। সেজে গুজে বিয়ে করতে এসে দেখবে বউ নেই। ইস, কি বেজ্জতি ব্যাটার। সশব্দে হেসে উঠল সবাই। মুশফিকের কান সজাগ, সদ্য ঘুমালেও কথাটা শুনে হাসি চাপাতে পারেনি। ফুরফুর করে আওয়াজ বেরিয়ে এলো বাইরে। একমাত্র আরমানের চোখ মুখ গম্ভীর। ওমন গোমরা থেকেই বলল, কিন্তু আমার এসব ভালো লাগছে না, কোনো আনন্দই পেলাম না। তাকালো ওরা। মিরাজ শুধালো, কেন? কি কেন? আরে আমরা হলাম এলাকার প্রতাপী শীর্ষ মাস্তান বিট্টুর গ্যাং। আমরা কিনা একটা মেয়েকে চুরি করে আনলাম। ইটস হার্টিং মাই ইগো বিট্টু। চাইলে মেয়েটা সবার সামনে দিয়ে তুলে আনা যেত, এলাকাবাসীর ভয়টা 4 গুণ হতো, সাথে আমাদের উৎসবটাও। সাফিন বলল। মিরাজ বলল। আরমান বলল। সাফিন চেতে কিছু বলতে গেলে তীব্র থামালো। ওর দিকে ফিরে বলল, তুই হয়তো ঠিক, আমাদের সাথে ব্যাপারটা ঠিক যাচ্ছে না, কিন্তু তুই বলে যাচ্ছিস বিট্টু মাস্তানের গুন্ডামি কেরিয়ারে মেয়ে গতিত কোনো রেকর্ড নেই, গ্যারান্টি হবেও না। না হলে যে খোলামেলা মাস্তানি করে রাস্তাঘাটে লোকজন পেটায়, সে নিশ্চয়ই জেলে ঢোকার ভয় পায় না। আমি চাইলে 400 কেন 4000 লোকের মধ্যে থেকেও মিথিলাকে উঠিয়ে আনতে পারতাম। আরমান সায় মেলালো এবার। কথাটা ঠিক, আমরা মেয়েদের সঙ্গে যতই ফাজলামো করি, বিরক্ত করি না কেন, তুই নিজে এই ব্যাপারে অন্তত কখনো কিছুই করিসনি। কারণটা আগেই বলেছি, নারী জাতি দুর্বল। একটা সবল পুরুষকে আঘাত করে যেই আনন্দ, দুটো বাজে কথা শুনিয়ে একজন শক্তিহীন নারীকে ভয় দেখানোও সেই আনন্দ নেই। অন্তত এসবের রুচি আমার আসে না। তবে সবথেকে বড় কথা হলো, আমরা যদি প্রকাশ্যে মিথিলাকে আনতে যেতাম, পুলিশে ঝামেলা হতো নিশ্চিত, আর তাতে সবার আগে ফাঁসতো নাহিদ। ছা পোষা গরুটাকে শুধু শুধু বিপদে ফেলে কী লাভ হতো? প্রথমবার আমাদের বন্ধুদের কাছে কেঁদে কেটে একটা মেয়েকে চেয়েছি, সে বিয়ে করার এত শখ। পুলিশ নিয়ে গেলে বিয়ে তো দূর, সংসার হতো 14 শিকের ভেতরে। সবাই মাথা চোলালো ঠিক ঠিক। তীব্র বিয়ারে চুমুক বসায়। গলবিল পাল করিয়ে ফের বলে, এইভাবে এনেছি কেউ টেরও পায়নি। আমাদের সন্দেহের বদলে সন্দেহ করবে মেয়েকে, ভাববে কোনো ছেলের সাথে পালিয়েছে। ওরা ওদিকে খুঁজবে, এদিকে নাহিদের সঙ্গে বিয়ে হবে। বাঙালি মেয়ে তো, আপত্তি যতই থাকুক, বিয়ে বাসর হলে সংসার করতে বাধ্য হবে। আর 1 বছর পর যদি 2 থেকে 3 হয়ে ফেরে, তখন মেয়ের পরিবার চাইলেও করতে পারবে কিছু। তীব্র ভ্রু নাচালো। সে থামতেই হৈ হৈ করে উঠল ওরা। উজ্জ্বল চেহারায় সমস্বরে আওড়ালো, মার হাবা, কি বুদ্ধি। তীব্র স্বল্প হাসে। সিগারেটের ক্ষীণ আগুনে ঝলসে যাওয়া তামাটে ঠোঁটে উকি দেয় প্রচ্ছন্ন চতুরতা। দরজায় খটখট আওয়াজ হলো তখন। খেলা থামিয়ে সবাই সজাগ কান তাক করলো ওদিকে। আরমান শুধালো। ভেসে এলো নাহিদের ফিসফিসে কণ্ঠ, আমি দরজা খোলো। মিরাজ ভ্রু নাচিয়ে বলল। সে উঠতে গেলে তীব্র আটকালো। দাঁড়া, ওর সাথে কাজই আছে না, মাস্ক পর সবাই। মিনিটে সেই আগের রূপে ফিরল ওরা। নাকের ডগা অব্দি মাস্ক আর বড় ক্যাপ ঝোলালো মাথায়। মুশফিক উঠে বসলো। এত হুজুগের মধ্যে আজ আর ঘুম হওয়ার নয়। মিরাজ দরজা খুলতে হুড়মুড়িয়ে ঢুকলো নাহিদ। পরনের শেরওয়ানি একেবারে ফিটফাট হয়ে এসেছে। বাইরে বাতাসের সঙ্গে অল্প বৃষ্টির ছাটে ভিজেছে গা। তবে তীব্রর কড়া আদেশে তার চেহারা ব্যাপ্ত। পেছনে সাদা পাঞ্জাবি পাজামা টুপি পরিহিত মৌলভী সাহেব ঢুকলেন। প্রথমে নজর বিঁধল মদের বোতল আর তাসের উপর। সবার দিক চাইলে দেখলেন ওদের বেষ্টিত মুখমণ্ডল। বহু বছরের অভিজ্ঞ মাথায় খটকা জাগলো এবার। একে তো এত দূরের জায়গা, ফাঁকা শুনশান বাড়ি, তার উপর এতগুলা বলবান ছেলে একসাথে আসর মেলে বসেছে। মেয়ে কোথায়? কোনোভাবে কি? তিনি সচেতন, তীক্ষ্ণ চাউনি আশেপাশে পোলালেন, প্রশ্ন ছুড়লেন, পাত্রী কোথায়? এত রাতে বিয়ে পড়াবেন কেন? এখানে আবার জোর জবরদস্তি বিষয় নেই তো? সবাই কিছুটা অপ্রস্তুত চোখে চাইল তীব্রর দিকে। ব্যাটা মৌলবী ধরে ফেললে কি হবে? সব তো ফাঁস করে দেবে বাইরে গিয়ে। তীব্র স্বাভাবিক বসা থেকে উঠে দাঁড়ালো। চোখের ইশারা দিয়ে ধরাম করে দরজা আটকালো মিরাজ। ভদ্রলোক সেদিকে এক পলক চেয়ে তীব্রর দিকে ফিরলেন। ওর হাতের চকচকে ছুরিটা দেখেই শির দ্বারা সোজা হয়ে গেল অমনি। ত্রাসে আর্তনাদ করে উঠলেন, এ কি?
তীব্রর বাহুতে টান ওনাকে ফেললো কাঠের চেয়ারটায়। হক চকালেন তিনি, ঠিকঠাক হয়ে বসলেন। টুপিটা মেঝেতে পড়ে আছে। মিরাজ ভজ্রের ন্যায় উঠিয়ে মাথায় পরিয়ে দিল আবার। তীব্র ধারালো ছুরিটা ওনার সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, বিয়ে পড়াতে এসেছিস, চুপচাপ পড়াবি। এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, একটা প্রশ্ন করলেও তোর জিভ কেটে ঝুলিয়ে রাখবো। মৌলবী আতঙ্কে ঢোক গিললেন। তীব্র ছুরি ভাঁজ করে শাফিনের দিকে ছুঁড়ে মারে। সে ক্যাচ দিয়ে পকেটে ঢোকায়। নাহিদ অধৈর্য চারপাশে খুঁজে তার প্রেয়সীকে। জিজ্ঞাসা করে, মিথিলা কোথায়? আরমানের জবাব। পাশের ঘরে। কিন্তু তোর হাতে কি? শান্ত হ। নাহিদ ব্যাকের দিকে দেখলো এবার। ওর জন্য কিছু কেনাকাটা করেছি। আর একজনের দেওয়া বেনারসি পরিয়ে আমি আমার বউকে বিয়ে করব নাকি? মিরাজ বিড়বিড় করে বলল, শখ কত! মেয়ে তো পায়েও মোছে না, স্পষ্ট বিদিষ্ট গলায় বলল। এই শালা, সর তো সামনে থেকে। নাহিদ নাক ফোলালো। তীব্র দিক চেয়ে নালিশ জানালো। দেখেছিস এইটুকুটি তীব্র চোখ রাঙায়। বাম উচ্চারণে পরিচ্ছন্ন নিষেধাজ্ঞা মনে পড়তি হুঁশ ফিরল নাহিদের। থামলো সেখানেই। শাফিন বলল। নাহিদ চোখ তুলল। মানে কি? তোরা কি আমার মিথিলাকে বেঁধে রেখেছিস নাকি? মিরাজ কটমট করে বলল, কথা বেশি বললে তোকেও বাঁধবো শালা, যা ভাগ এখান। নাহিদ দাঁত পিষলো, ফুসলো, তবে মনে মনে। মুখে রাগ করার হিম্মত তার নেই। চোট পাটে কদমে ঢুকে গেল ভিতরে। কাজী সাহেব হকচকিত হয়ে সবকিছু দেখছেন। তীব্র বটগাছের মতো দাঁড়িয়ে আছে তার সামনে। গা থেকে সিগারেট আর অ্যালকোহলের মিশ্র গন্ধ ছুটে ছুটে আসছে। ঠিকঠাক শ্বাস নেওয়া যাচ্ছে না। মাথা নাড়লেন তিনি। এখানে টাকার অঙ্ক বেশি বলে রাত বিরেত ভাবেননি। লোভে পড়ে সুরসুর করে এসেছেন। কে জানতো এমন গুঞ্জা আছে। এখন কি হবে? বিয়ে পড়ানোর পর সাক্ষী মোছার জন্য ওরা যদি মেরে ফেলে তাকে? খাটের উপর অবজ্ঞায় ফেলে রাখা পুষ্পিতাকে দেখে নাহিদের বক্ষ বেদনা বাড়ল। ইস, কি অবস্থা তার মিথিলার। বন্ধুদের প্রতি কটমটিয়ে বলল, জল্লাদগুলো আমার মিথুকে কিভাবে বেঁধেছে! বদমাস সব, একটুও মায়া দয়া নেই। ব্যাগগুলো নামিয়ে রেখে তস্ত্র এগিয়ে এলো সে। প্রথমে ঝুঁকলো ওর পায়ের বাঁধন খুলতে। দড়িতে হাত ছোঁয়াতে যেতে দৃষ্টি থামে, মনোযোগী হয়। কি ভেবে চোখ পিট পিট করলো নাহিদ। সূক্ষ্ম নিরীক্ষা মুহূর্তে পাল্টে এলো বিস্ময়। সচকিতে চাইলো পুষ্পিতার হাতের দিকে। মস্তিষ্ক উদ্ভব হলো মস্ত ফুলের আজ। শ্বাস থামলো তার। গলা ফাটিয়ে চিৎকার ছুড়ল, বিট্টু! এ ঘরে থাকা লোকগুলো চমকে উঠল। বাদ পড়লেন না অসহায় রূপী কাজী সাহেব। এমনিতে শঙ্কায় নেতিয়েছিলেন এতক্ষণ। নিনাদ শুনে যেন লাফিয়ে উঠল দেহটা। ওরা মুখ দেখাদেখি করলো। তড়িৎ পেকে ছুট লাগালো পরপর। মুশফিক যেতে নিয়েও থামলো। ঘাড় বাঁকালো কাচির দিকে। লোকটি ঘাবড়ে শক্ত হয়ে গেলেন। মুশফিক এদিক ওদিক তাকায়। জানালায় টাঙানো রশিতে গামছা ঝুলতে দেখে জুতো নিয়ে আসে। কাজীর হাত দুটো পেছনে নিয়ে পিঠের সঙ্গে বাঁধলো। দৃঢ় কণ্ঠে হুঁশিয়ারি দিল, আমরা না ফেরা অবধি এক চুল নড়বি না। জবাবে তিনি চুপচাপ মাথা কাত করলেন। নাহিদ চিৎকারই দেয়নি, একেবারে উঠে লেপ্টে এসেছে দেওয়ালে। দ্রুতগামী পাগুলো একসাথে এসে থামলো। বিচলিত চাউনি নিক্ষেপ হলো ওর দিকে। নাহিদের শ্বাস প্রশ্বাসে উৎপীড়ন। অসামাল অস্বাভাবিক দৃষ্টি নিশানায় অবচেতন পুষ্পিতা। তীব্র কপালে ভাঁজ ফেলে শুধালো, কি হয়েছে? নাহিদ গতিতে আঙুল উঠালো পুষ্পিতার দিকে। থেমে থেমে বেগ পুহিয়ে জানালো, এটা মিথিলা নয়, এ অন্য মেয়ে। চোখ মুখ পাল্টে গেল ওদের। শশব্যস্ত তাকালো পুষ্পিতার পানে। শাফিন চটে বলল, যাই হোক, একটা বললি হলো। তুই তো মুখই দেখিসনি এখনো। না দেখে বুঝে গেছিস এটা মিথিলা নয়। ইয়ার্কি মারস? শান্ত নাহিদ জ্বলে উঠল। মিথিলাকে চিনতে আমার মুখ দেখতে হবে। এতদিনের সম্পর্ক, ওকে 10 মাইল দূর থেকে দেখলেও যেখানে বুঝতে পারি, সেখানে এত কাছ থেকেই বুঝবো না? তীব্রর মেজাজ খারাপ হচ্ছে। এটা মিথিলা না হলে কে? গৌটা মুখ না দেখে হাম্বা হাম্বা করছে। শাফিনদের তো ভুল হওয়ার কথা না, ওরা তো ছবি দেখে গিয়েছিল। কিন্তু নাহিদের গুরুতর ভাবভঙ্গি আর অস্থির আচরণ ফেলে দেওয়ার মতো না। বিষয়টা চিন্তার। সে যথাসম্ভব ঠান্ডা গলায় শুধালো, তুই শিওর এটা তোর গার্লফ্রেন্ড না? নাহিদের প্রত্যয় সুদৃঢ়, উতলা হয়ে বলল, বিশ্বাস কর, এটা মিথিলা না। এই মেয়েটা অনেক ফর্সা। আমার মিথিলা তো শ্যামলা। তাছাড়া মিথিলার হাত পায়ের নখ এমন নয়, এতটা হ্যাংলা পাতলাও নয় ও।
তীব্র তপ্ত আর চোখে সাফিনের দিকে চাইলো, অমনি গুটিয়ে এলো সে, আমতা আমতা করে বলল, এমন করে দেখছিস কেন? আমি কি করেছি? নাহিদ তো বলেছিল মিথিলা বাড়ির পিছনে আসবে, আমি তো সেভাবেই আনলাম। এর মানে তুই মুখ দেখোসনি? সাফিন যে মাথা নাড়লো, তীব্রর খড়খড়ে হাতে সপাটে এক চড় পড়লো গালে। ফের মারতে গেলেই সাফিন এক লাফে পিছনে লুকালো মুশফিকের, কাদো কাদো হয়ে বলল, আমার কি দোষ? ওখানে তখন অন্য মেয়ে আসবে, আমি কি করে বুঝবো? মিরাজটাও তো কিছু বললো না। তীব্র মিরাজের দিকে চাইতে এসে সাফাই দিতে মিনমিন করে বলল, কিন্তু আমি তখন এদিকে আয়। জলদ গম্ভীর কণ্ঠস্বরে মিরাজের কথা ফুরালো, বলতে চাইলো, বেট্টু তোকে আসতে বলেছি। তীব্র চিল্লিয়ে উঠতেই মিরাজ ঝড়ের বেগে এসে দাঁড়ালো সামনে। সে আদেশ করলো, এদিকে ঘোর। হ্যাঁ। ঘুরতে বলেছি। মিরাজ আস্তে আস্তে ঘুরলো, সহসা পেছন বরাবর দুর্দান্ত এক লাথি মারল তীব্র। হুমড়ি খেয়ে পড়তে পড়তেও খাটের কাঠ ধরে সামলালো ছেলেটা। আহত স্থান ডলতে ডলতে কিরমির করলো। সাফিনের বাচ্চা, আমি বলেছিলাম মেয়ের গায়ে বেনারসি নেই, তুই শুনিসনি আমার কথা? চুপ, আরেকটা কথা বলবি না কেউ। কতগুলো অকর্মা পুষছি দলে, একটা মেয়েকে তুলে আনতে গিয়ে এত বড় ব্ল্যান্ডার করে ফেললি। ওরা মাথা নামালো চুপচাপ। নাহিদ হাঁসফাঁস করে বলল, এখন কি হবে বিট্টু? এ অন্য মেয়ে হলে আমার মিথিলা কোথায়? আমার মিথিলার বিয়ে হয়ে যায়নি তো? এই বিট্টু, তুই তো কথা দিয়েছিলি আমায় এনে দিবি ওকে, তাহলে এখন তাহলে আমার মিথিলাকে আমি পাবো না? গলা ধরে আসছে নাহিদের। প্রেমিকাকে হারানোর আশঙ্কায় হৃৎপিণ্ড কাঁপছে। তীব্র ক্যাপ নামালো, সোনালি চুল খামচালো যেতে, আবার পড়লো। দু কদম পায়চারি করলো ফুসতে ফুসতে। আরমান কাছে এসে বলল, মেয়েটার জ্ঞান ফেরাই, তারপর ওর থেকেই জেনে নেওয়া যাবে সব। মিথিলার আসার কথা যখন, ও কেন এসেছিল সেটা তো ওর মুখেই শোনা যাবে। তীব্রর ক্রোধ থামে না। ক্ষোভে লাথি বসে খাটের পায়ায়। চুপসে দাঁড়িয়ে থাকে সাফিন আর মিরাজ। সে খ্যাক করে ডাকে, এই মেয়ে ওঠ। মুশফিকের ঘুম হাওয়া মশলাযুক্ত কাণ্ড কারখানা গোল গোল চোখে দেখছিল সে। তীব্র রাগে সব ভুলেছে। এভাবে ডাকলে কি উঠবে? তাও যার জ্ঞান নেই। সে ছুটে গিয়ে জগ আনলো, সাফিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, আকাম করিস যখন, এবার তুল মেয়েটাকে। ওঠ ওঠ উল্টায় বিড়বিড় করে, যত দোষ সাফিন ঘোষ। এগিয়ে যায়, উষ্ণ নজরে চায় পুষ্পিতার দিকে। সমস্ত রাগ ক্রোধ এইবার গিয়ে পড়লো ওর উপর। সব দোষ এই মেয়ের। ওখানে কেন এসেছিল মরতে? তিরিক্ষ মেজাজে জগের ঢাকনা খুলে পুরো পানিতে ছুঁড়ে মারল ওর মুখের উপর। শরীর ঈষৎ নড়ে উঠল পুষ্পিতার। তীব্র সঙ্গে সঙ্গে আরেকটি চর বসালো মাথায়। সাফিন আর্তনাদ করে বলল, আবার কি করলাম? সে ক্ষেপে বলল, কাপড়টা সরাবে গে। সরাচ্ছি। সাফিন ঝুঁকে যায়, পুষ্পিতার মুখোশে টান বসায় অপঙ্গুর হস্তে। প্রকবে পাঞ্চক্লিপ সহ কয়েদি কেশ খসে ছড়িয়ে আসে পিঠে। কাছাকাছি কোথাও আর্তচিৎকারে বাজ পড়ল তখন। কেউ ভালো করে চাইতেই পারল না। সঙ্গে সঙ্গে লোডশেডিং। সমস্ত এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলো নিমিষে। সাফিন মহা বিরক্ত হয়ে বলল, শালার এখনই কারেন্ট যেতে হলো। পুষ্পিতার চেতনা ফিরেছে। ধীরে সুস্থে চোখ মিলল, ভারী মস্তক সোজা করলো। নড়তে গিয়ে বুঝলো হাত দুটো বাঁধা। অবশ পদচুগলে ও কঠোর কিছু স্পর্শ। চোখের সামনে খুটখুটি তিমির তুষারের ন্যায় জমে গেছে অমনি। মনে পড়লো পিছনের কথা। হঠাৎ কেউ এসে মুখে কিছু একটা চেপে ধরার চিত্র। পুষ্পিতার মেরুদণ্ড সোজা হয়ে আসে। অজ্ঞাত সংখ্যায় ধরপড় করে বুক। পরপর অচেনা পুরুষালী প্রখর গতিতে কর্ণকুপুরে হামলা চালায়। শিরা শিরা রক্ত সঞ্চালন থমকে যায় তার। মম কোথায় পাই এখন? এই বেটা, মম আছে এখানে? মুশফিক উত্তর দিল, টাকার তো কথা দেখছি, দাঁড়ান। ফ্ল্যাশ জ্বালাবে যে, সাথে ফোনও আনেনি কেউ। লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য কাটায় চূড়ান্ত সতর্কতা তাদের। পকেট থেকে অধৈর্য হাতে ম্যাচ বক্স বের করে তীব্র। দপ করে জ্বলে উঠল কাঠি। অল্প সময়ের ওই আলোতে ওর মুখটা ভাসলো আবছা স্পষ্ট। তবে কালো মাস্ক আর ক্যাপের ভিড়ে দেখালো শুধু সাদাতে দুই চোখ। আবৃত মুখমণ্ডল ছাপিয়ে পুষ্পিতার নজর সরাসরি পৌঁছালো তীব্রর বিলাতি নয়নে। আগুনের স্পর্শে কেমন ভৌতিক লাগলো তা। সাহসা ভয়ে চেঁচিয়ে উঠল, সাপ সাপ।
উপস্থিত সকলে ভরকে যায় হঠাৎ নিনাদে। মিরাজ সাপ শব্দটা শুনে লাফ দিয়ে আরমানের কোলে উঠে গেল। রীতিমতো 2 পা দিয়ে পেঁচিয়ে ধরল ওর কোমর। ছেলেটা নড়বড়ে খুঁটির ন্যায় দুলে উঠে হিমশিমে কণ্ঠে ধমকায়, শালা আলুর বস্তা, নাম। না না, সাপ। শাফিনের মনে পড়লো তার পকেটে মিনি টর্চ আছে, সব সময় থাকে। এক পাশে লাইটার, অন্য পাশে আলো। সে চটপট করে জ্বালালো, ফেললো পুষ্পিতার মুখের উপর। আকস্মিক কড়া আলোর টোপে চোখ কুঁচকে ফেললো পুষ্পিতা। মুছড়ে উঠল শরীর। তীব্র চারপাশ দেখছিল। নীরবে সাপ খুঁজে না পেয়ে মাথা গরম হয়ে যায় আবার। তেতে বলল, মিথ্যা বললি কেন? কোথায় বলতে বলতে তপ্ত মেজাজ আর রুষ্ট চোখে চাইল সে। বিলাতি নজর সোজাসুজি অর্ষায় পুষ্পিতার নির্মল আননে। মুহূর্তে ঠোঁট দুটো থামল তার। অসম্পূর্ণ রইল গোছানো ধমক। পুষ্পিতার মুখশ্রীতে উগ্র করে তীর্যক রেখা, চক্ষু গহ্বর সেই উৎপাতে বেসামাল। ললাটির সূক্ষ্ম খামে লেপে থাকা ক্ষুদ্র কেশ, খিচে নেওয়া পল্লবে এক অন্যরকম অনুভূতি। ছোট জানলার কপাট গিয়ে সনসনে হাওয়া সবেগে আসে, হুড়মুড় করে স্পর্শ করে তীব্রর হাতের কাছে। বুড়ো আঙুল ছোঁয়ার পূর্বে দপ করে নিভে যায় কিরণ। উষ্ণবায়ু আজ বড্ড শীতল। সেই শীতলতা এক লহমায় ভিজিয়ে দেয় মাস্তান তীব্র শক্তপোক্ত নিরেট হৃদয়। পুষ্পিতা ধাতস্থ হয়ে টিনে হিঁচড়ে আঁখি মেলল। ভেজা পদ্মের ন্যায় পল্লব কেঁপে সরে গেল দুদিক। তিরমির করে নড়ল দোলন চাপার মতো অষ্টপুজ। বৃহৎ সরল চক্ষু দুটির দৃষ্টি বক্ষস্পন্দন থমকে রাখলো তীব্রর। শুধু সে নয়, বাকিরাও ড্যাব ড্যাব করেছে। মেয়ে দেখলে নেচে ওঠে শাফিন ইহজগতে নেই। হা করে লাইট ধরে আছে এখনো। মিরাজ সাপের কথা ভুলে গেছে, মুগ্ধের মতো তাকিয়ে আছে সোজা হয়ে দাঁড়ালো। মুশফিক মোম চালিয়ে এনেছে। সবাইকে স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো। দৃষ্টি অনুসরণ করে পুষ্পিতাকে দেখলো। বুঝলো যা বোঝার। সুন্দরী মেয়ে দেখে সবকটার হুঁশ হারিয়েছে। সে অতিষ্ঠ বেগে মাথা নাড়ে, তীব্রর দিকে চায়। এবার চোখ কোটর ফরিয়ে বেরিয়ে এলো প্রায়। পল্লব ঝাপটালো মুশফিক। একটা মেয়ের দিক তীব্রর আবিল অক্ষীর অমন অনর চাউনি দেখে নিজে বোকা বনে গেল। ও ঘর থেকে মৌলভী সাহেব বিনয়ে সরে ডাকলেন, জি শুনছেন বাবারা, আমাকে একটু আলো দিন, ভয় লাগছে। সবাই নড়ে চড়ে উঠল। আরমান শাফিনের হাত থেকে টর্চ নিয়ে চলে গেল ওদিকে। এই ঘরে কেবল মোমের নির্ভেজাল জ্যোতি। কামরার চতুর্দিকে ঈষৎ পেকে লুটেপুটি খায়তা। এদিকে সম্মুখে মুখোশধারী এতগুলো ছেলে দেখে গলা শুকিয়ে গেল পুষ্পিতার। নিবু ভয়ার্ত নেত্রে একে একে সবার দিকে চাইল সে। তীব্র সময় এলো যখন ওই দীঘল হরিণী চোখের চাউনি বুক ভেদ করে মধুর দহনে পুড়িয়ে গেল তাকে। শুধু নাহিদের এসবে ধ্যান নেই। মিথিলার স্থানে অন্য মেয়ে আশায় তার মাথায় জ্বলছে দাউ দাউ অগ্নিশিখা। কর্কশ স্বরে ধমক দিল, এই মেয়ে কিসের সাপ? ফাজলামো মা আমাদের সাথে। পুষ্পিতার দুর্বল দেহ ছলকে উঠল। রূঢ় হাসি নাহিদের দিকে ভীত সশস্ত্র হয়ে চাইল। কে দেখে সাপ ভেবেছিল নিজেই তো জানে না। শুধু মনে আছে সিরিয়ালের দেখা সাপের মতো দুটি পঙ্কিল চোখের মণি। পরক্ষণে নিজে লজ্জা পেল বোকামের। হুট করে জ্ঞান ফেরা, আবার অন্ধকারে হঠাৎ ওইভাবে দেখায় বাস্তব অবাস্তব গুলিয়ে ফেলেছিল। পুষ্পিতা মাথা নুয়ে চুপটি করে রইল। তার ভেতরটা থরথর করছে। ছেলেগুলো এখন ওকে নিয়ে কি করবে ভাবলেই গলবিদ্যা মরুভূমির মতো শুষ্ক হয়ে আসছে ক্রমে। শাফিনের ঠোঁটদয় তীব্রর দিকে ধেয়ে গেল। ফিস ফিস করে বলল, ভাই, এই এলাকায় এত সুন্দরী মেয়ে আর আমরা দেখলাম আজ। হাউ ইজ ইট পসিবল? তীব্র উত্তর দিল না। ফোঁস করে শ্বাস ফেলল। শান্ত নজর ফিরিয়ে নিল আরেক দিকে। ছোট দৃষ্টি গেঁথে রইল রংচোটা ওই দেওয়ালে। নাহিদ রুক্ষ মেজাজে চেঁচিয়ে উঠল, তোরা স্ট্যাচু বনে আছিস কেন? কিছু করবি না। এই মেয়ে কি করছিল ওখানে জিজ্ঞেস কর। আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। মুশফিক বলল, আরে বেটা থাম, এখন জিজ্ঞেস করলেও বা রাত কয়টা বাজে জানিস? তোর কি মনে হয় এখনো তোর গার্লফ্রেন্ডের বিয়ে থেমে আছে? এতক্ষণে দেখ গিয়ে শ্বশুর বাড়িও চলে গেছে। নাহিদ থমকে যায়। হাসফাস করে মাথার চুল খামচে বসে পড়ল মুহূর্তে। বিধ্বস্ত ভঙ্গিতে আওড়ালো, আমার মিথিলা তাহলে আমার হলো না? পুষ্পিতা ভয়জর ভুলে অবাক চোখে চাইল। মিথিলার নাম শুনে কোটরের আশেপাশে ছড়িয়ে গেল বিস্ময়। মিরাজ পাশে বসলো, নরম গলায় সান্ত্বনা দিল, কাঁদেস না, যা হবার তা তো হবেই, ও তো ভাগ্যে নেই।
নাহিদ শুনল না, সে হা হুতোষ করে কাঁদছে। তীব্র হাত পাতলে নীরবে মোম ধরিয়ে দিল মুশফিক। মুশফিকা টের পেল কেউ এগিয়ে আসছে। নাহিদ থেকে দৃষ্টি এনে তাকালো সে। তীব্রকে কাছে আসতে দেখে চকিতে পিঠ লেগে গেল দেওয়ালে। বাধা পা সেটে আসতে চাইল। সংখ্যায় ঠক ঠক করে ভূমিকম্প নামলো হাঁটুতে। তীব্র ঝুঁকে আসে। পুষ্পিতা চমকে গুটিয়ে যায় আরো। কম্পিত বড় চোখ কোনো মতে তাকায় মাস্ক পরিহিত তার দিকে। চোখাচোখি হয় দুজনের। বাইরে কালবৈশাখীর দুঃসহ তাণ্ডব। সে এক প্রকাণ্ড ঘূর্ণিঝড়। অমন ঝড়ের মাঝে কেবলমাত্র মোমের ক্ষীণ দীপ্তিতে একজোড়া ভীত অস্থির কালো মনির সঙ্গে মিশে গেল তীক্ষ্ণ খুরখার দুটো সাদাটে নজর। তীব্র চাউনি সেকেন্ডে ঘুরে আসে পুষ্পিতার সমগ্র ঘরমাত্র চেহারা হতে। কমলা আলোয় খুব কাছ থেকে মুখখানে দেখলো এবার। সীমান্তিহীন আকাশে উড়ে বেড়ানো বলাকার ন্যায় ভ্রুযুগলের নিচে সদ্য ফুটের শালক রূপী আশ্চর্য সুন্দর দুটি চোখ। কম্পমান অধর ভাজে ঝর্ণা সম রিমঝিমে স্নিগ্ধতা। তীব্র এত নিকটে আসায় পুষ্পিতার রুহ সদ্য কাঁপছে। লোকটাকে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে, কিংবা খুব নোংরা ভাবে স্পর্শ করবে তাকে। পুষ্পিতা আল্লাহকে ডাকছে, মনে মনে অবিশ্রান্ত দোয়া দরুদ পড়ছে। এদিকে শাফিন ওরা একে অপরকে দেখছে। তীব্রর হাব ভাব নিয়ে বিভ্রান্তিতে নিজেদের ভ্রু উঁচাচ্ছে এক একজন। পুষ্পিতা চোখ নামিয়ে নেয়। তখনই শুনতে পায় তীব্রর প্রশ্ন। ফির চাইল সে। তীব্রর উন্মুখ মোটা ভ্রু নাচিয়ে স্থূল গলায় শুধালো, নাম কি? পুষ্পিতা ঠোক গেলে কুকড়ে আসে। পিপাসায় কাঠুর কণ্ঠনালী অবরুদ্ধ। কোন রকম উত্তর দেয়। শাফিন ধৈর্য হারিয়ে ফেলল। ফুফু? মন্থর বেগে মাথা নাড়ল পুষ্পিতা। তাহলে কি? পুষ্পিতা। শাফিন কপাল গোছায়। মিরাজ বাহুতে কিল মেরে বলল, পুষ্পিতা গর্ধব। ও আচ্ছা। এদিকে নাহিদ কাঁদছে, আহাজারিতে কপাল চাপড়াচ্ছে। মুশফিক খেই হারিয়ে বলল, নাম ধাম বাদ দে, জিজ্ঞেস কর ওই সময় বাড়ির পেছনে মিথিলার জায়গায় কি করছিল ও? শাফিন শার্টের হাতা ভাঁজ করলো, ভাবসাব নিয়ে বলল, আমি জিজ্ঞেস করছি, ওয়েট। সেকেন্ডে ছুরি বের করে উঁচিয়ে ধরলো ওর সামনে। তর্জন দিল গম্ভীর গলায়, এই মেয়ে, তুমি সুন্দরী বলে ছেড়ে দেবো ভেবো না। যা জিজ্ঞেস করবো ঠিকঠাক উত্তর দেবে, বুঝলে? যে মেয়ে টেলিভিশনে রক্তারক্তি দেখলেই ভয় পায়, সামনে থেকে প্রথমবার কোনো গুন্ডার হাতে ছুরি দেখলো সে। অচিরে মুখ ফ্যাকাশে হয়ে গেল পুষ্পিতার। মোমের হলদে প্রভায় চিকচিক করছে ধার। পুষ্পিতা আতঙ্কে স্তম্ভ বনে গেল। বক্ষ স্পন্দন চমকে থমকে লুটিয়ে পড়লো এবার। ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। তবদা খেয়ে একে অন্যকে দেখলো। শাফিন হতভম্ব হয়ে বলল, কি হলো ব্যাপারটা? তীব্র সোজা হয়ে দাঁড়ালো, কচমঠিয়ে বলল, ছুরি দেখাতে বলেছি তোকে? আমি ভাবলাম ভয় পাবে। মিরাজ বিরক্ত হয়ে বলল, পেয়েছ তো? এমন ভয় পেয়েছে যে একেবারে চিটপটাং হয়ে পড়ল। এখন নেই আবার জ্ঞান ফেরা। সব দোষ ঘাড়ে পড়ায় চেহারা ছোট করলো শাফিন। পানি নিয়ে পুষ্পিতার মুখে ছেটাতে ছেটাতে বলল, জীবনে প্রথম কোনো মেয়ে দেখলাম ছুরি দেখে অজ্ঞান হয়ে যায়। এমন ভীতু মেয়ে, আল্লাহ! এই মেয়ের নাম পুষ্পিতা কেন? ভিতর ডিম রাখা উচিত। মোমের কিরণ নিভে আসছে। অল্প সময়ের ব্যবধানে তার ফুরিয়ে যাওয়ার আশঙ্কা। কক্ষ জুড়ে টিমটিমে আলোর ক্লান্তি। বাইরে শক্তিশালী বেগে ঠিকরে পড়া এক একটি প্রকাণ্ড বজ্রপাত। সানসেট ছোঁয়া বৃষ্টির ঝুপঝাপ কলতানের রিনঝিন শব্দ। সাথে নেত্র সম্মুখে 4-5 জন অজ্ঞাত মুখোশধারী যুবকের লম্বা কদমের পায়চারি। পুষ্পিতার শীর্ণ হৃদয় ভয়ে জড়সড়। শুকনো দেহ সাদা দেওয়ালে লেপ্টে। দেওয়াল ফুঁড়ে নিজেকে আড়াল করার একটু বাঁচিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা। তার চোরা অথচ সচেতন চাউনি বারংবার ঘুরে আসছে ওই অচেনা পুরুষগুলো হতে। আগের থেকেও দ্বিগুণ আতঙ্কে কুপকাত পুষ্পিতা। শাফিনের কেটে পিস পিস করার হুমকিটায় তার গতর এখনো কাজ। এতক্ষণে এইটুকু বুঝতে পেরেছে ছেলেগুলোর টার্গেট ছিল মিথিলা, যেখানে ভুলবশত তুলে আনা হয়েছে তাকে। কিন্তু এবার বুঝি ওকেই বলি হতে হবে। পুষ্পিতা চোখ বুঝে আরো একবার প্রার্থনা করলো, দরকার পড়লে আমায় মেরে ফেলুক আল্লাহ, শুধু সম্মানে। শাফিন, তীব্র, মিরাজ, মুশফিক ক্রমাগত তার নাকের ডগায় এলোমেলোভাবে হাঁটছে। এক একজনের ভাবভঙ্গি চিন্তিত উৎকণ্ঠিত। দ্বিতীয় তলার এই ফ্ল্যাটে ঘর মোট 4টি। বসার ঘরে কাজী সাহেব বন্দি। বাকি শোবার ঘরের একটিতে নাহিদ, তার কান্নাকাটি বহাল তখনও। মিথিলাকে পাওয়ার একটুখানি আশা এমন নিদারুণভাবে চুরমার হয়ে যাওয়া হাহাকারে কণ্ঠরানী মত্ত।
পুষ্পিতার মায়া হয় সে কান্নায়, মুখ বিবরে সংকীর্ণতা বাড়ে। আপুটা এমন না করলেই পারতো না? ওকে তো জোর করে বিয়ে দেওয়া হয়নি। খালুজান নিজে তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন কাউকে পছন্দ কিনা। আপু নির্দ্বিধাতে জানিয়েছিল না। তবে এই ছেলে এলো কোত্থেকে? এমন করুণ কান্না, হা হুতাশ তো মিথ্যে হতে পারে না। কাউকে হারানোর শোকে এমন আহাজারি তো কোনো ভুল মানুষের নয়। উনি নিশ্চয়ই মন থেকে ভালোবাসতেন। পুষ্পিতা উদ্বিগ্ন বক্ষে দীর্ঘশ্বাস টানল, ফের চাইল বাকিদের দিকে। মাত্রাধিক ভয়ে একটু আগে জ্ঞান হারিয়েছিল ও। চেতনা ফিরলে হাত পায়ের বাঁধন খুঁজে পায়নি, তবে বাধা স্থান চিনচিন করছে যন্ত্রণায়। দাগ পড়েছে হয়তো, কি নির্মম ভাবে বেঁধেছে আল্লাহ মালুম। সাথে ওরাও চুপচাপ, সেই থেকে শুধু পায়চারি করছে, কেউ কোনো প্রশ্নও করছে না। এতে শঙ্কা আকাশ ছুঁচ্ছে পুষ্পিতার। এই নির্বাক থাকায় যেন দানবীয় ঝড়ের পূর্বাভাস। দলবদ্ধ পরিকল্পনায় সাজিয়ে কি হামলা করবে ওর উপর? এতক্ষণে তো তার অক্ষত থাকার কথা নয়। কি করতে চাইছে ওরা? পুষ্পিতার মানুষ পটে হঠাৎই নেকের রূপে ধরা দিল 5 জন। এক সে রক্তে মাংসের মানুষ, আর চারপাশে ঘুরছে রক্ত মাংসের মানুষ, আর চারপাশে ঘুরছে হৃদপুষ্ট হিংস্র নেকড়ের দল। আইটাই বেঁধে একটা সময় ঝাঁপিয়ে আসবে গায়ে, নিষ্ঠুরভাবে ছিঁড়ে খুঁড়ে খাবে। পুষ্পিতার গলা শুকিয়ে যায় ভেবে, মাথা চক্কর কাটে দুর্বলতায়। একটু পানির জন্য গলবিলটা ছটফটে খুব, বিধিবাম চেয়ে নেওয়ার সাহসটুকুও হয় না। এদিকে বিপাকে পড়েছে তীব্র চিন্তায়, তার মস্তিষ্কে শিরা লাফাচ্ছে। ভীষণ বাজেভাবে ব্যথা উঠেছে কপালে। নাহিদকে দেওয়া কথা রাখতে না পারার ব্যর্থতায় দগ্ধ অন্তঃপজ। মানুষটা যে পাষাণ বলে আখ্যায়িত হলেও বন্ধু আর মায়ের জন্য শতভাগ খাঁটি। তীব্র রাগে ফোঁসফোঁস করলো। শাফিন আর মিরাজকে দুমদাম চিবিয়ে খাওয়ার ইচ্ছে চলছে ভেতরে। ওদের একটু অসতর্কতায় কি ঝামেলাই না বাঁধলো। এমন বুঝতে সে নিজে যেত, কোনোদিন ওই নির্বোধ দুটোকে পাঠাতো না। এই ভেড়াগুলোকে নাকি এলাকার মানুষ ভয়ও পায়। আবার নাহিদের কাছে আরমান বসে, ওকে সামলানোর চেষ্টারত ছেলেটা। হাতে একটুখানি সময় মিললেও ফের মেয়েটাকে আনতে যেতে পারতো। কিন্তু যতক্ষণে সতীটা জেনেছে ততক্ষণে সব শেষ, করার কিচ্ছু নেই। ওইদিকে বসার ঘরে বন্দি পৌর কাজে, এদিকে এই মেয়ে। কোনটাকে নিয়ে কি করবে ভাবলেই মাথা এলোমেলো হয়ে যাচ্ছে তার। তীব্র আর চোখে একবার পুষ্পিতার দিকে চাইল। অগোছালো কালো চুলে তার পিঠ, গালের একাংশ আড়ালে, 2 হাঁটু বক্ষে চেপে কবুতর ছানার ন্যায় বসে আছে। মেয়েটা যে কি সাংঘাতিক মাত্রার ভীত ওর বুঝতে বাকি নেই। তাই আপাতত জিজ্ঞাসাবাদ বন্ধ। আর করেই বা, যেখানে সকল পদক্ষেপ রুদ্ধ সেখানে মেয়েটিকে খাটিয়ে কি লাভ? তীব্র দৃষ্টি ফেরায়, মেজাজে শান্ত করতে সিগারেট ধরালো। হুড়হুড়ে ভঙ্গিতে কামড়ায় ছড়িয়ে পড়ল কুঞ্জলি। খুব আস্তে নিচু স্বরে কেসে উঠল পুষ্পিতা। একে তৃষ্ণার্ত সে, দুয়ে ধোয়ার আক্রমণে গলা শুদ্ধ জ্বলে উঠল যেন। তীব্র এই কাশির কারণ বোঝেনি, বুঝলেও কিছু করতো কিনা সন্দেহ। নিরুৎসাহিত সে সিগারেট ঠোঁটে চেপে কাঠের চেয়ারে বসলো গিয়ে। বদ্ধ জানালার এক পাশের কপাট খুলতে বর্ষার ছাট এসে চোখে মুখে লাগে। কতক এসে মেঝেতে লুটায়। তীব্র মনোযোগী চোখে প্রকৃতি দেখল। অন্ধকার হাত খুঁজে পাওয়া মুশকিল, বৃষ্টির ধার কমেনি। সম্পূর্ণ ঘর নিস্তব্ধ, হাঁটা ব্যথিত কারোর চাটুর শব্দ নেই। শাফিনের চেয়েও কিছু বলতে পারছে না। দুটো অকাজ করে অপরাধী নাই চুপ সে। কখন আবার বিট্টুটা ফুঁসে উঠে ওর উপর। দলের মধ্যে তীব্র চড়ই বেশি খায়। এই তো তখনকার চড়ে এখনো গাল ঝিমঝিম করছে কেমন। ও ঘর থেকে আচমকা তার স্বরে ফোন বাজলো। কাজী সাহেবের বাটন ফোনের উৎকট মাথা ধরানো ক্রিং ক্রিং আওয়াজ। সেই শব্দে পুষ্পিতার শক্তিহীন শরীরটা ফের কাঁপে, নড়ে চড়ে ওঠে। ভয়ার্ত ভ্রান্ত নজর চারপাশে বোলায়। সবকিছু আগের মতো দেখে শ্রান্তভাবে চোখ বুঝল। চক্ষুপটে হানা দিল রাহাতের পাপহীন আর মমতা বই সালমা বেগমের আননখানি। আচ্ছা, সবাইকে জেনে গিয়েছে সে বাড়িতে নেই। মনে নিশ্চয়ই খুঁজছে সব। রাহাত কাছে বোধ হয়, বাকিরা ওকে খুঁজছে। ওকে আপুর বিয়েটা কি হয়েছে? ছেলেগুলো যদি এখন ওকে রেপ করে মেরে ফেলে, তাহলে তো আর কোনোদিনও ফেরা হবে না ওদের কাছে। সারা জীবনের জন্য তার পথ এখানে স্তব্ধ। পুষ্পিতা বেশি কিছু ভাবতে পারলো না। বিভৎস কথাগুলো মনে করলেও বক্ষস্পন্দন থমকে যাচ্ছে। আজকের এই রাত এতটা ভয়ানক কেন? কেন এত জঘন্য? এই জঘন্যতম অনুভূতির কবলে পৃথিবীর কোনো মেয়ে না পড়ুক। কাজী সাহেবের পিঠে বাধা হতে নিষ্পিস করছে। ডানে বামে কাত হচ্ছেন, মুচড়াচ্ছেন ভীষণ। ফোনটা লাগাতার বাজছে তখনও। নিশ্চয়ই তাকে ফিরতে না দেখে বাড়ি থেকে কল করেছে। তিনি শরীরটা বেশ কিছুক্ষণ নাড়ানাড়ি করলেন, কোনোভাবেই পকেট অবধি পৌঁছাতে পারলেন না। শেষে উপায়হীন হয়ে নরম গলায় হাঁক ছড়লেন। বলছিলাম বাবারা একটু এদিকে আসবেন।
ডাক শুনে ওরা হাঁটা থামালো। মুশফিক কটমট করে বলল, এই বুড়োটা তো আচ্ছা জ্বালাচ্ছে, দেখ তো ডাকছে কেন। মুশফিক কট কটিয়ে ঘরে চলে গেল। খ্যাক করে বলল। কি হয়েছে কি? ভদ্রলোক মিনমিন করে বললেন। আমার ফোনটা পাচ্ছে না। তো কি নাচবো? তিনি অনুরোধ করলেন। মানে একটু রিসিভ করে দিন, মনে হয় আমার বউ ফোন করেছে। আসলে এরকম রাতে করে কোথাও থাকিনি তো। মুশফিক ফোঁস করে উঠল। শালা, একে নিজের বউ নেই, দুইয়ে মাথা গরম, আর এই বুইরা আছে তার রঙ্গ নিয়ে। একটু রিসিভ করে দিন না বাবা, না হলে চিন্তা করবে। মুশফিক নাক ফুলিয়ে ফোন বের করলো পাঞ্জাবি হতে। কাজী সাহেব খুশি হতে পারলেন না। চোখ সামনে খচ করে লাইন কাটলো সে। রীতিমতো বাটন টিপে বন্ধ করে দিল। কাজী হতভম্ব হয়ে বললেন। এই কি? মুশফিক যুদ্ধজয়ী সৈনিকের ন্যায় বলল। এবার আর কেউ ডিস্টার্ব করবে না। এদিকে আমরাও চিন্তা করছি, ওদিকে তোর বউও করুক। দেশের প্রতিটাই নাগরিকের সমান অধিকার, বুঝলি? কাজী সাহেব থতমত খেয়ে বললেন। এই মুশফিক আর জবাব দিল না। হেলে দুলেও ঘরে চলে গেল। ভদ্রলোক আহত ভঙ্গিতে বসে রইলেন। সাথে চেয়ে থাকলেন কোলের উপর থাকা ছোট্টখাট্ট ফোনখানার পানে। শাফিন ক্ষণে ক্ষণে পুষ্পিতাকে দেখছে। ব্যাপারটা বুঝতে পেরে মেয়েটার সংকুচিত শরীর ফাঁস হচ্ছে আরো। শাফিন ভ্রু কুচকে অনেক কিছু ভাবলো। জিভ ঠোঁট ভিজিয়ে আলগোছে তীব্র কাছে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে করে ডাকলো, বিট্টু। তীব্র জবাব তো দূর তাকালো না। সে মুখ কালো করে বলল, এখনো রাগ করেছিস? কি বলবি বল। থমথমে জবাব। শাফিন আরেকটু কাছে ঘেসে বলল, বলছিলাম যে যে ভুল করেছি সেটা তো আর শোধরানো যাবে না। আর এমনও নয় যে আমরা ওসব ইচ্ছে করে করেছি। এখন যা হচ্ছে সেটার একটা অন্যরকম রূপ দিলে হতো না? না মানে, কাজী যখন আনা হলো বিয়ে পড়াতে, তখন ওনাকে খালি হাতে পাঠানো ঠিক হবে? তীব্র ফিরে চাইলো এবার। সরু রেত্রে শুধালো। মানে? তাকানোর ধরন দেখে উসকুসের মাচা বেড়ে গেল শাফিনের। আমতা আমতা করে বলল, না, ভেবে দেখলাম যে এই ঘরে মেয়ে আছে, ও ঘরে কাজী আছে, আমরা তো বিষয়টাকে কাজে লাগাতেই পারি। ইঙ্গিত বুঝল তীব্র। নিস্পৃহ কণ্ঠে বলল, নাহিদ যেভাবে ওর গার্লফ্রেন্ডের নাম ধরে কাঁদছে, তোর মনে হয় এখনো অন্য মেয়েকে বিয়ে করবে? শাফিন উদ্বেগ নিয়ে বলল, ওর কথা কে বলছে? তাহলে? শাফিন মাথার পেছন দিকে চুলকাতে চুলকাতে সলজ্জে জানালো, মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে। মাও তো কদিন ধরে পাত্রী দেখার কথা বলছিলেন। ইয়ে মানে, এখন যখন সব হাতের নাগালে, বিয়েটা তো আমি করতেই পারি। তীব্র আশ্চর্য চোখে চাইল। পরপর দাঁত খিচে বলল, সর, মনে হয় একটাতে হয়নি, আর একটা খাবি? শাফিনের মিটি মিটি লাজুক হাসিটা মুহূর্তে মুছে যায়। তীব্র রুষ্ট চাউনি দেখে সতর্ক কদমে ছিটকে যায় দৌড়ে। ওই খসখসে পাথরে হাতের মার খাওয়ার ইচ্ছে ফের নেই। ঠোঁট ফুলিয়ে বলল, ভালো লাগে না, তুই সব সময় আমার সাথে এমন করিস। তীব্র চোখ পাকালো। ফোর্ট এখান থেকে। শাফিনার কথা বাড়ল না। দুঃখপ্রদ মন নিয়ে ফিরে গেল স্থানে। পুষ্পিতা একটু পরপরই ওদের দেখছে। বুকের মধ্যে ঠিপঠিপে কম্পন। সেই লুকানো দৃষ্টি যখন বাদ নিল তীব্রর দিকে, মেরুদণ্ড সটান হলো অমনি। মানুষটার আবিল অক্ষিপট এইদিকে, তার উপর নজরে নজর মেলাতেই কিঞ্চিত থতমত খেল সে। সেকেন্ডে তড়িৎ বেগে চিবুক নামিয়ে আনুল গলায়। তীব্র সম্পূর্ণ সিগারেট শেষ করে উঠে দাঁড়ালো। শেষটুকু জানা দিয়ে বাইরে ফেললো। তার দীর্ঘদেহী কালো অবয়ব প্রদীপের আলোতে বিম্ব তুলল দেওয়ালে। পুষ্পিতা আশঙ্কায় সিটিয়ে আসে। লোকটা ওইভাবে তাকিয়েছিল, এখন আবার ওর দিকে আসছে না তো? তীব্র জুতোর শব্দ শোনা যায়, তবে পুষ্পিতা নিকট নয়। বন্ধুদের কাছে গেল সে। চাউনি নামিয়ে শুধু লম্বা পদযুগল দেখলো পুষ্পিতা। স্বস্তির শ্বাস বেরিয়ে এলো বক্ষ চিরে। ওদিকে চল, কথা আছে। নাহিদের কামরায় ঢুকলো তীব্র। বাকিরা পেছনে গেল। ফটাফট মাথা তুলল পুষ্পিতা। উৎসুক চোখে নিরীক্ষণ করে নিশ্চিত হলো ওদের প্রস্থান। ঘর ফাঁকা নেই, কেউ নেই। পালানোর এটাই উপযুক্ত সময়। ঝটফট উঠতে যাবে, হঠাৎই আরমান এলো সেখানে। কথাবার্তা না বলে সে চেয়ারে গিয়ে বসলো। পুষ্পিতা বুঝে গেল তাকে পাহারা দিতে এখানে আসা। পালানো আর হলো না। নিহত ভঙ্গিতে বসে রইল আবার। এটাকে ফেরত দিয়ে আসতে হবে। মিরাজ সচেতন গলায় বলল, যাব, কোনো ঝামেলা হলে? ঝামেলা যাতে না হয় সেভাবে যেতে হবে। আর হলেও বা চিন্তা নেই, আমি আছি। মুশফিক মাথা হেলিয়ে বলল, আমিও তাই ভাবছিলাম, শুধু শুধু একটা মেয়েকে আটকে রেখে তো লাভ নেই। শাফিন ছোট কণ্ঠে বলল, আমার প্রস্তাবটা রাখলে পারতি।
তীব্র চোখ গরম করতে ব্যস্তভাবে বলল। ঠিক আছে, সকাল হলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। তীব্র হাসলো, বিদ্রুপ করে বলল। তুই বিড়ালের কাছে কেউ মাছ পাহারা দেয় শুনেছিস? মিরাজ মুশফিক ফিক করে হাসলো। শাফিন ঠোঁট উল্টায়। আমি অতটাও খারাপ নই। তীব্র ঘোষণা দিল। মেয়েটাকে আমি পৌঁছে দেব, আর সেটা সকালে নয়, এক্ষুনি। ওরা হতচেতন হয়ে চাইল। মুশফিক বলল, থাক, যেহেতু মস্ত বড় একটা ব্ল্যান্ডার করেইছি, ওটাকে সারা রাত আমাদের সাথে রাখা ঠিক হবে না। বিরক্তি করলো না কেউ, সায় মিলিয়ে বলল। আচ্ছা, যা ভালো বুঝিস। নাহিদ কান্না থামালো সাহসা, স্থূল বাঁধিয়ে বলল। আমিও যাব। মিথিলা। এটুকুই মিরাজ থমকে ওঠে। চুপ, তোর মিথিলার গোষ্ঠী কিলাই সালা। রাত বাজে 1টা, মিথিলা বসে আছে এখনো। মুশফিক বলল। হ্যাঁ আছে তো, এক বাটি পায়েস নিয়ে আসছে। ও গেলেই বলবে, নাও বাবু খাও। আহাম্মক কোথাকার। ভালোবাসলি যখন একটা ভালো মেয়েকে বাঁচতি, কি পেয়েছিলি ওই মেয়ের ভেতর? কি লোভী! শুনলাম তো সব। বিয়ের রাতেও বয়ফ্রেন্ডের থেকে আংটি নিতে নাচতে নাচতে আসতে চায়। যত সব। নাহিদ ভেজা গলায় বলল। তোরা এখন আমাকে নিয়ে মজা নিচ্ছিস, তাই না? নিবি তো। কখনো কি কাউকে ভালোবেসেছিস না? সবে তো করিস নষ্টামি। নাহিদ, মুখ সাম। অর্ধপটে তীব্র আটকে দেয়। আহ, থামবি তোরা? মুশফিক থামলো, তবে চেহারায় নাহিদের প্রতি পরিষ্কার বিরক্তি। তীব্র বেরিয়ে আসে। আরমানের বাবা প্রবাসী, 2 দিন হলো মা বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছেন। ওকে শুধালো। তোদের বাড়ি তো আপাতত ফাঁকা, তাহলে ওকে 2 দিন তোর কাছে রাখ। এই অবস্থায় ওকে একা ছাড়া ঠিক হবে না। আরমান মাথা দুলালো। আচ্ছা। ততক্ষণে নাহিদ ব্যতীত বাকি 3 জন কামরা এসে দাঁড়ালো। পুষ্পিতা গুটিসুটি মেরে থাকলেও কান সজাগ করে রেখেছে। তাকে নিয়ে কোনো পরিকল্পনা কিনা সেসবে নীরব গোয়েন্দাকারী। অথচ বিফল সে মুশফিক আর নাহিদের উচ্চ বাক্যের কলহ ব্যতীত কিছুই শোনেনি। তীব্র তাকালো ওর দিকে, কিছু বলতে গিয়ে থামলো। প্রহেলিকার ন্যায় অদ্ভুত দেখালো মুখশ্রী। তার বাক্য নিঃসরণের প্রবণতা দেখে বন্ধুরা উৎসুক চেয়ে আছে। বিশেষ করে শাফিন, তার দৃষ্টি সন্দিহান, চেহারায় হিসেব কষার প্রবল প্রতাপ। তীব্রর প্রশস্ত বক্ষপট ক্ষুদ্র প্রশ্বাসে ওঠানামা করলো। পরপর স্বভাবসুলভ রুক্ষ গলায় বলল। তোকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে, নেমে আয়। পুষ্পিতা থমকে চমকে মাথা তুলল। অত্যাধিক বিস্ময়ে বিমূঢ় হয়ে চেয়ে রইল মুখের দিকে। কৃষ্ণকায় নেত্রদয়ের বিস্মিত দৃষ্টি ভেতরটা কেমন আঙ্গারের ন্যায় জ্বালিয়ে দিল তীব্রর। খুব দ্রুত চোখ সরায় সে। শুধু পুষ্পিতা নয়, আরও 4 জোড়া চোখ নিস্পন্দ হলো তৎক্ষণাৎ। শাফিন, মিরাজ, মুশফিক, আরমান হতবাক, বিভ্রান্ত। ও অমন নজরগুলো তীব্রর অস্বস্তি বাড়ায়। ঘাড় বাঁকিয়ে সে কপাল কুঁচকে বলে, এভাবে কি দেখছিস? নড়ে উঠল ওরা। চোখে মুখে বিহ্বল ছাপ ধরে রেখে একই সাথে একবার ডানে একবার বামে মাথা নাড়ল। তীব্র দৃষ্টি সরা দিয়ে ফোঁস করে শ্বাস ফেলল সবাই। একে অপরকে দেখল, সমস্বরে ব্যথিত আওড়ালো। তীব্রর এতটুকু আয়ুষ্কালীন ইতিহাসে তুমি শব্দটি বিরল। আপনিও তো কোনো জায়গায় নেই, তাও আবার মেয়েদের বেলায়। একমাত্র বয়স্ক নারী ব্যথিত এই সম্মানীয় সম্বোধন তার জিভ থেকে খসে না। স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতেই তীব্র অত্যাধিক ডান পিটার বাউন্ডলে ছিল। ক্লাসে যেত কম, কামাই করত খুব। আহামরি ছাত্র তো ছিলই না কখনো। মারামারি তার দৈনিক রুটিন। নিয়ম মাফিক পড়াশোনা না করলেও নিয়ম করে ওইটুকু করত। সাথে চূড়ান্ত খোঁচড়ে স্বভাব। মেয়েরা ভয়ে কথা তো দূর, পাশও মারাতো না। তীব্র যেদিন ক্লাসে ঢুকবে সেদিন হেড অফিসে মুখ দেখানো বাধ্যতামূলক ছিল। সপ্তাহে অন্তত একটা দিন হলেও জামশেদ তালুকদারকে প্রতিষ্ঠান প্রাঙ্গণে হাজিরা দিতে হতো। ভদ্রলোক তখনও মন্ত্রিত্ব পাননি, তবে রাজনীতির বেশ দাপুটে নেতা ছিলেন। তার টাকার গরম, ক্ষমতার গরমে কর্তৃপক্ষ কথাবার্তার বিষয়টা মিটমাট করত। কিন্তু তীব্রকে দমানো দুঃসাধ্য। 19 থেকে 20 ঘটলেই তার হাতাহাতি শুরু। সে যেবার ফ্রেশার হয়ে ভার্সিটিতে পা রাখলো, র্যাক দিতে আসা এক সিনিয়র ছেলের সঙ্গে ঝামেলা ফাঁদে। তর্কের এক পর্যায়ে তীব্র খেই হারিয়ে খুশাখুশি মারল নাকে। সকলকে ভড়কে দিয়ে ছেলে মাঠে জ্ঞান হারালো তাতে। সেই থেকে তীব্রকে র্যাক দেওয়ার নাম ভুলে গেল বাকিরা। সুতরাং তাকে লাইন মারা তো দূর, হেঁটে গেলেও মেয়েরা তাকায় না অবধি। ভার্সিটি জুড়ে নাম ছড়ালো মারকুটে পিচ্চ। ধীরে ধীরে তার স্বভাবে মিরাজ ওদের সঙ্গে আলাপ হলো, বন্ধুত্ব
বন্ধুত্ব বাড়ল। যদিও সাফিনের সঙ্গে সখ্যতা কলেজ থেকে তাদের প্রত্যেকের পছন্দসই বরাদ্দকৃত বেঞ্চ ছিল, যেখানে যেখানে কারো বসা নিষেধ। ডিপার্টমেন্টের টপ ছেলেটাও জায়গা পেত না সেখানে। কেউ বসলেও তীব্ররা ক্লাসে ঢোকা মাত্র বেঞ্চ স্থূল স্থূল বাঁধিয়ে ফাঁকা করত। তীব্র মনে মনে হাসতো তখন। এই যে সবাই ওকে আতঙ্ক হিসেবে নেয়, এ যেন ভীষণ মজার। মেয়েদের মধ্যকার ভীতু সে, এটাও মজার। তীব্র পুরো দস্তর স্ফূর্ত চিত্তে উপভোগ করতো শেষ। মেয়েদের সঙ্গে তার আলাপের ঘটনা দুষ্প্রাপ্য, একেবারে কর গুণে সঠিক সংখ্যায় বলে দেওয়া যাবে। যতটুকু কথা বলা, তাতে না ভদ্রতা থাকে না সভ্যতা। তামাতে ঠোঁটের ডগায় সর্বদা তুই তুকারির হাজিরা। বন্ধুরা এতদিন অভ্যস্ত ছিল এসবে, কিন্তু পুষ্পিতার ব্যাপারটা নিয়ে ছোট মনে একটু আশা বেঁধেছিল আজ। তীব্র যেভাবে চেয়েছিল ওদের দিক, তারা ধরে নিয়েছিল মেয়েটাকে বন্ধু মনে ধরেছে। অথচ একই রকম খড়খড়ে ব্যবহার থেকে হতাশ তারা। ভাবি পাওয়ার অনেক প্রত্যাশায় বেঁধে থাকা বুকটা ভেঙে খান খান হলো নিমিষে। সাফিন পল্লব ঝাপটালো। তীব্র চেয়ে থাকা আবার বিয়ের কথা শুনে চোটপাট করায় সে মোটামুটি নিশ্চিত হয়েছিল ওর মনে প্রেমের ঘন্টা বেজেছে। কিন্তু এটা কি হলো? আশ্চর্য, এ অতীব আশ্চর্য। এত সুন্দর মেয়ে দেখেও যার মন গড়ল না, তাকে এখন প্রিন্সেস ডায়না এনে দিতে হবে? মন ক্ষুণ্ণ তারা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। অমন তালগাছের মতো দাঁড়িয়ে থেকেই তীব্র সজোরে ঝাড়ি মারল। তোরা চোখের সামনে থেকে সরবি? বলে চটমটে কদরে ঘর ছাড়ল চারজন। নিরাশ বেশে এসে বসলো কাজীর পাশে। তীব্র গম্ভীর হয়, কঠোর, চুপচাপ নয়, রূঢ় হয় না। যারা ভালো কথা বললেও ধমকের ন্যায় শোনায়, বাচনভঙ্গি শ্রুতিকটু, নম্রতা ঠিক আয়ত্তে নেই। পুষ্পিতার অক্ষিপুটে অবিশ্বাস, ভরসা হচ্ছে না কান দুটোকে। সত্যি শুনেছে তো? লোকটা ওকে বাড়ি দিয়ে আসার কথা বললো? এমনও হয় ভুলবশত তুলে আনলেও হাতে একটা জলজ্যান্ত মেয়ে পেয়ে কে ছেড়ে দেয়? তার ফেলে চাউনি তীব্রর মনে ধরল না। রুষ্ট হয়ে বলল, হাই মেয়ে, নামতে বললাম তো। কথাটা উঁচু কণ্ঠে বলায় পুষ্পিতা নড়ে চড়ে ওঠে। প্রকাণ্ড ভাঁজ বৃক্ষ চূড়ায় ঠিকরে পড়লে কেমন যেন ঝাঁকুনি দেয় প্রকৃতি, অনুরূপ কম্পিত হয় শরীর। তীব্র বলে হাঁটা ধরল। পুষ্পিতা নরম চরণ চেন না পেয়ে ফিরে চাইল আবার। সে ঠায় বসে, চোখে মুখে পরিচ্ছন্ন অস্বস্তি। তীব্র চটে গেল নিমিষে। এই মেয়ে এত অবাধ্য! কানে খাটো, একটা কথা আর কতবার বলতে হবে? নাকি ইচ্ছে নেই যাওয়ার? এতগুলো ছেলের মধ্যে রাত কাটাতে চাইলে আমার কিন্তু কোনো আপত্তি নেই। পুষ্পিতা নিচু মস্তক ঈষৎ উঁচু হয়, চেহারায় অপ্রতিভের স্পষ্ট চিহ্ন। বেশ খানিকটা সময় মিহি কণ্ঠে বলে, হাতটা দেয় আমার বীতস্পৃহায় কুঁচকে থাকা হৃদয় মসৃণ হলো তীব্রর। পুষ্পিতা এতক্ষণ অমন ভাঁজ করে বসার অর্থ বুঝলো, তবে বিশেষ প্রভাব পড়েনি মাথায়। একই রকম শক্ত গলায় বলল, সেটা কি আমার জানার কথা? আর ওনা দিয়ে কি হবে? যেভাবে আছিস সেভাবে আয়। পুষ্পিতা অসহায় চোখে চাইল। আজ অবধি ঘরের বাইরে ঘোমটা ব্যথিত পানা রাখা মেয়ে ওড়না ছাড়া কিভাবে যাবে? জ্ঞান হারানো দশায় গায়ে ওড়না ছিল না ভাবলেই তো মূর্ছা যাচ্ছে কুঞ্ছায়। সেখানে সজ্ঞানে না না, এ অসম্ভব। সে রাগ করে বসে রইল। একটা গুন্ডা কি আর এসব বুঝবে? তীব্র রাগ তুঙ্গে উঠল। যেতে একাকার হয়ে কিছু বলতে যাবে, কি ভেবে থামলো, আশেপাশে চাইলো। টানা হেঁচড়ায় এই মেয়ের ওড়না কোথায় পড়েছে সে কিভাবে জানবে? ওদিকে হাতে সময় কম। কেউ বুঝে ওঠার আগে মেয়েটাকে রেখে আসতে পারলে বাঁচে। উপায়ন্তর না পেয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেললো। ক্ষিপ্ত ভঙ্গিতে গায়ের শার্ট খুলে পুষ্পিতার দিকে ছুঁড়ে মারলো। তারপর পুষ্পিতা ভরকে ওঠে। তীব্র তর্জনী তুলে আদেশ ছাড়ল, এটা পরে 2 মিনিটে আসা চাই। পুষ্পিতা হকচকিয়ে চেয়ে রইল তার গমন পথে। শার্টখানা ছোড়ার তোপে মেঝেতে পড়েছে। সেদিকে বিভ্রান্ত লোচনে দেখলো একবার। এখন একটা অচেনা পুরুষের কাপড় গায়ে জড়াতে হবে? সে নিজের দিক পুনর্বার চোখ বোলালো। সহায় হিন্দের সকল পরিস্থিতি এমন প্রতিকূল কেন হয়? চুলগুলো আরেকটু লম্বা হলেই তো দুপাশে ছড়িয়ে রাখা যেত। নিরুপায় হয়ে তীব্রর চেক শার্ট হাতে তুলল পুষ্পিতা। ভাগ্য যে আর কত কি দেখাবে? কাছে আনতে তার সিগারেট খামার মদের গন্ধ ভকভক করে নাকে গেল। পেটে ঢুকে নাড়ি বুড়ি অবধি পাক খায়। দুরন্ত সেটাকে ছিটকে ফেলে দিল। তীব্রর গায়ে শুভ্র স্যান্ডো গেঞ্জি, মাংসল ফর্সা বাহু নগ্ন। বসার ঘরে এলে উপস্থিত প্রত্যেকে কপাল গোছালো। এই তো গায়ে জামা দেখে এলো, গেল কই? তীব্র এসেই মেঝেতে রাখা নাহিদের ব্যাগ হাতালো। ভেবেছিল এক্সট্রা শার্ট থাকবে, কিন্তু কয়েকটা শাড়ি ছাড়া কিছু নেই। তিরিক্ষ মেজাজে বিড়বিড় করলো, শালা নিজের জন্য কিছু আনেনি। চসূচক শব্দ করলো ক্ষোভে। আরমান জিজ্ঞাসা করলো,
প্রশ্নের মধ্যে অতি ধীর পায়ে হাজির হলো পুষ্পিতা। পরনে জামার উপর তীব্র সাজ, একেবারে অন্য পন্থা না পেয়ে গায়ে জড়িয়েছে। বোতাম পেছনে কলারের দিকটা সামনে দেওয়া, রোগাশোকা অবস্থায় স্বাস্থ্যবান তীব্র জামা ঝুলছে বাতাসে। আরমান বাকিটুকু আর বলতে পারেনি, সাহসা থেমে গেল। বাকিরা বিস্ময়ে দাঁড়িয়ে পড়লো বসা থেকে। তীব্র সাজ কোনো মেয়ের শরীরে? এই পৃথিবী কাঁপানো আমূল গোল পরিবর্তনের ঘটনাচক্রে তারা কিং কর্তব্য বিমূঢ়। মীরা চক্ষু ছাপড়ে তীব্র দিকে চায়, আবার পুষ্পিতাকে দেখে। হতচকিত সে টেনে টেনে বলল, বন্ধুগণ, আমি কি অন্ধ হইয়া গেছি? যাহা দেখতেছি আপনারাও কি তাহাই দেখতে পাইতেছেন? এক একজন হতচেতন থেকে মাথা ঝাঁকায়, অথচ তীব্র নির্বিকার। তার মধ্যে সব ভাবনা চিন্তা দেখা গেল না। নিরুত্তর বের হতে নিলেই মুশফিক বলল, এই বুড়োটাকে কি করব বললি না তো? কাজী সাহেব চুপটি করে নিলেন। কথাটা শুনেই কত নাড়াচাড়া দিল। ভয়ে ভয়ে চাইলেন তীব্রর দিকে। এই যে পালের গোদা, সে কি আর বোঝেননি? এখন এই ছেলে তাকে হত্যার আদেশ দেবে না তো? মিনমিনিয়ে অনুনয় বললেন, আমাকে ছেড়ে দিন, আমি তো কিছু করিনি। তীব্র একটু চুপ থেকে বলল, এটাকে সকালে সাথে করে পৌঁছে দিয়ে আসবি। বাড়ির ঠিকানা এলাকা ভালো করে চিনে রাখবি। বাই এনি চান্স যদি মুখ খোলে, একেবারে ঘরে গিয়ে জবাই করে আসবো। বাড়ি দিয়ে আসার কথা শুনে পৌরার চোখ মুখ চকচকিয়ে ওঠে। ছাড়া যে পাবে এই ছেড়, মুখ খুলবে কোন দুঃখে? কোনো রকম জানে বাঁচলেই হলো। পিছনে সংকীর্ণ শরীরে লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়েছিল পুষ্পিতা, দুশ্চিন্তায় নিমিলিত। জবাই শব্দটা শুনতে আটকে উঠল অচিরাত, ঝুলে পড়ল চোয়াল। কোটর থেকে বাইরে আসতে চাওয়া চোখ দুটো বিকট করে চাইল তীব্র চওড়া পিঠের দিকে। ত্রাসী সূক্ষ্ম ধারও তীরটা গতিতে এসে ফুসফুস ছিদ্র করে চলে গেল। এমন ভয়াবহ লোকদের খপ্পরে পড়েছে ভাবতেই মাথা ঘুরছে। কোনো রকম রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল সে। তীব্র দৃষ্টি ফেলল ওর ওপর। পুষ্পিতার অমন গোলগাল চোখ দেখে কর্কশ স্বরে বলল, কি ব্যাপার? দাঁড়িয়ে থাকতে বলেছি, সামনে হাঁটো। পুষ্পিতা হুঁশে ফেরে, জটপট আঁখি নামায়। হাত বেঁকি পায়ে জোর যে নেই, সব ঠকঠক করছে ডরে। কোনো রকম বিবশ কদমে সামনে চলল সে। তীব্র পেছনে আসছে, স্পষ্ট তার পদধ্বনি। অথচ পুষ্পিতা এগোতে পারছে না। খুব গ্রাসে অপসারিত মস্তক, মনে হচ্ছে এক্ষুনি একটা ছুরি এনে তীব্র পোঁচ বসাবে গলায়, নলি কেটে ওকে ঝুলিয়ে দেবে গাছে। তীব্রর তার পিল পিল কদম মারাতে সময় লাগেনি। ওকে ফেলে এগিয়ে যায় সে। গাড়ি ঘুরিয়ে নিয়ে আসে সামনে, নীরবে উঠতে বোঝায়। পুষ্পিতা দোয়া পড়তে পড়তে চুপচাপ পেছনে দরজা খুলে বসলো। গাড়ি ছুটতে দেখে জানা থেকে চোখগুলো ফেরত এলো। আরমান আশাহত কণ্ঠে আওড়ালো, এই জন্য কি বিট্টুটার প্রেম হবে না গাইস? বাকিরা ভগ্ন হৃদয় মাথা নাড়ল, যার মানে জানি না, আমরা জানি না। শুনশান নিশি, রাস্তার এক দুটো যানবাহন, হেডলাইটের আলো ছাড়া বাকি সব অন্ধকার। বাতাসের ঝাপটা প্রবল, ঝড় কমলেও বৃষ্টি আছে। বাজ পড়ার মিহি আওয়াজ, জানলা দরজা বন্ধ। গাড়ি চালক এক ভয়ানক গুন্ডা। পুষ্পিতার দেহ যতটা পারছে ছেটে যাচ্ছে দরজায়। যা কিছু ঘটলো আজ, সব কেমন দুঃস্বপ্নের মতো লাগছে। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দোদুল্যমান যেন। সে কি সত্যি বাড়ি ফিরছে? এই দুর্ভাগা মেয়েটির উপর সৃষ্টিকর্তা এত প্রসন্ন কবে হলেন? জীবনে কোনোদিনও সালমার আঙুল ছাড়া এক কদম হাঁটেনি। স্কুল কলেজে সবখানে যাওয়ার সময় তিনি রিকশে তুলে দিতেন, আবার ছুটির সময় দাঁড়িয়ে থাকতেন গেটে। তখন নুহারা পাশাপাশি থাকতো, দুজন আনন্দ চিত্তে সঙ্গী হতো যাত্রার। সে মেয়ে প্রথমবার একটা অপরিচিত মাস্তানের সঙ্গে একা গাড়িতে বসে। ভাবলেও শরীরের সব লোমকূপ সচকিত দাঁড়িয়ে যাচ্ছে শঙ্কায়। পর মুহূর্তে চোখে মুখের আতঙ্ক একটু নিভল তার। লোকটা নিশ্চয়ই অতটাও খারাপ নয়, খারাপ হলে ওকে ফেরত দিয়ে যেত না। গতকাল মিথিলার গায়ে হলুদের হুজুকে এক ফোঁটা ঘুমোয়নি পুষ্পিতা। সারাদিন ছুটেছে কাজে। গাড়ির হেল তোলে এখন চোখ বুজে আসছে তাই। তন্দ্রায় পুষ্পিতার মাথাটা হেলে পড়তে চাইল। আকস্মাৎ মেয়েলি মন ছলকে উঠল সন্দেহে। এত রাতে ঝড়ের মধ্যে ওকে বাড়িতেই পৌঁছে দেবে তো? এমন ভালো পুরুষ নিশ্চয়ই দুনিয়ায় আসেনি। কোনোভাবে ওকে বেঁচে দিতে নিয়ে যাচ্ছে না তো? পুষ্পিতার সদ্য স্বস্তিটুকু শেষ। বরফ বাতাসে পালিয়ে গেল ঘুম। একেবারে ততস্থ বেশে কাঠ হয়ে বসে রইল এবার। এদিকে তীব্রর মেজাজ টনটন করছে ক্রোধে। এত রাতে একটা মেয়েকে নিয়ে রওনা তো করলো। রাস্তায় ট্রাফিক পুলিশ ধরলে জামশেদ তালুকদারকে যে আগে ভাগে কিছু জানাবে, ফোনটাও তো আনেনি সাথে। শেষে সব বানচাল না হলেই হয়। গাড়ি চলছে অনেকক্ষণ, গতি বেশ জোরালো। হুস হুস করে এগোচ্ছে চাকা। তন্মধ্যে আজানের মধুর সুর ভেসে এলো। পুষ্পিতা নড়ে চড়ে বসে, চাইলো বাইরে। এত দূর ওকে নিয়ে এসেছিল ছেলেগুলো, কোথায় আছে এখন? কতক্ষণ লাগবে আর? পুষ্পিতার অবিশ্রান্ত জীব নিষ্পিস করছে খুব। জিজ্ঞেস করবে কি না, থাক,
গুন্ডাটা যা পথ মেজাজি, শেষে রেগে গেলে তখনই নীরব গাড়িতে তীব্র উষ্ণ কণ্ঠ শোনা যায়। ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরিবার কিন্তু আর ফেরত দিতে আসবো না। বোঝা গেল? উত্তর জানতে ভিউ মিররে চাইল সে। কি শীতল হুমকি! পুষ্পিতার বুক ধুকধুক করে কাঁপছে। আয়নাতে চোখাচোখি হলো, ত্রাসিত নজর নামিয়ে মাথা কাত করলো সে।